25-26 লক্ষ টাকায় আর একটা গাড়ির দাম, আর মাত্র মার্কেটে গাড়িটার দাম 4.5 লাখ বা 4 লাখ টাকা। বিএপি থেকে অসাধু ব্যবসায়ী যারা আছে এরা সিন্ডিকেট করে এই গাড়িগুলোর দাম বাড়াইতেছে। 1800 টাকার আগে ধান্দা করেন আগে, তাহলে আপনার গলা কাটবো না কার গলা কাটবো? সরকারের কাছে আমাদের কোনো মূল্য নাই, প্রশাসনের কাছে কোনো আমাদের মূল্য নেই, সব দাদাবাজের কাছে জিম্মি আমরা। প্রায় 2 যুগ আগে ঢাকার এই বায়ু দূষণ কমানোর লক্ষ্যে নিয়েই রাস্তায় নামানো হয় সিএনজি চালিত অটোরিকশা এবং উদ্দেশ্য ছিল যাত্রীদের নিরাপদ সেবা দেওয়ার জন্য। তবে এই 2 যুগেও এই অটোরিকশাগুলোর মধ্যে কোনো শৃঙ্খলা আনা যায়নি, যাত্রী সেবাও নিশ্চিত করা যায়নি। তার মধ্য দিয়ে বেড়েছে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। রাজধানী সহ সারা দেশেই আরামদায়ক পরিবহন হিসেবে যাত্রীদের কাছে পরিচিতি রয়েছে সিএনজি চালিত অটোরিকশার। বিশেষ করে ব্যক্তিগত গাড়ির মতোই একা ভাড়া করে 3 চাকার এই বাহন নিয়ে গন্তব্যে পৌঁছানো যায়। তাই অনেকের কাছে অটোরিকশা নিরাপদ ও স্বস্তিদায়কও। 2002 সালে ঢাকা মহানগরে শুরু হয় বেবি ট্যাক্সি তুলে দেয়া। চালু করা হয় সিএনজি চালিত অটোরিকশা। এর মূল উদ্দেশ্য ছিল বায়ু দূষণ কমানো, যাত্রী সেবা সহজ করা। 2002 সালে দেশে সিএনজি নামে পরিচিত অটোরিকশা কেনা শুরু হয়। তখন এর দাম ছিল 87,000 টাকা। তারপর ধীরে ধীরে বাড়তে থাকে অটোরিকশার দাম। শুরুতে এই যানবাহন মিটারের ভাড়ায় চলতে শুরু করে, যার কারণে দ্রুত যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ঢাকার সিএনজি ব্যবসা কিভাবে কুক্ষিগত হতে শুরু করেছে এই ধারাবাহিক চিত্র তুলে ধরতে চালকদের সঙ্গে কথা হয়। তারা বলছেন রাজধানীতে মালিকের কাছে তারা কিভাবে জিম্মি হয়ে গেছেন। 25-26 লক্ষ টাকায় আর একটা গাড়ির দাম, আর মাত্র মার্কেটে গাড়িটার দাম 4.5 লাখ বা 4 লাখ টাকা। এই যে সিন্ডিকেট, বাংলাদেশের চোরের দেশ। এটা কাগজের দাম 18-22 লক্ষ টাকা। এটা কি? এটা ঠাট্টা কথা। আমার মতন একটা ড্রাইভার একটা গাড়ি কিনে চালাতে পারতো না? যদি 1 লাখ টাকাও যদি একটা কাগজের দাম নিত, 4-5 লাখ টাকা একটা গাড়ি কিনতাম। তখন এই আমরা 300 টাকার ভরা 150 টাকা তো বইতাম। আমার জমা দেওয়া লাগতো না। মালিক কেমন হমু, কারণ একটা গাড়ির দাম প্রায় 20 লাখের উপরে। এত টাকা পাবো কই? বাংলাদেশে মনে করেন পয়সা হলে পয়সা হয়, আর আমরা ড্রাইভার মনে করেন ড্রাইভারই আছি। আমার বাংলাদেশে একজনে 10টা 20টা 50টা 100-200 গাড়ির মালিকও আছে, কিন্তু ড্রাইভাররা হলো জিরো। সবুজ হোসেন 2 যুগ ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তার কাছে জানতে চাওয়া অটোরিকশার সংকট নিয়ে। বিআরটিতে কিছু অসাধু কর্মকর্তা আছে যাদের উদ্দেশ্যে মনে করেন এরা বৈশা এই নাম্বারগুলো আগেই বিক্রি করে দিছে। বিক্রি করার পরে এরা একটা সিন্ডিকেট সাজাইছে, না গেলেই বলে নাম্বার নাই, অমুকের কাছে যান তাহলে হয়তো বা পাইলেও পাইতে পারেন। তখন তার কাছে গেলে ভাই নাম্বার তো পাওয়া যায় না, তো আপনি আসেন, তারপর দেখি আমার একটু সময় দেন, চেষ্টাবাদী করে। পরে কি বলে যে হ্যাঁ ভাই নাম্বার একটা পাইছি, এত টাকা লাগবে। কত টাকা লাগবে? 20 লক্ষ 25 লক্ষ 30 লক্ষ, এইভাবে সিন্ডিকেট করে বর্তমানে একটা গাড়ির দাম 30 লক্ষ প্লাস বানাইছে। চালক সবুজ জানায় মালিকদের কারসাজির কারণে সিএনজি ভাড়ায় চালিয়ে টিকে থাকা কঠিন। আস্তে আস্তে জমা বাড়তে বর্তমান 1600-1700 টাকা জমা নিচ্ছে। আসলে দেখেন এই একটা গাড়ি যদি আমি সকালে নিয়ে বের হই, আমার টাইম দেওয়া হয় সকাল 8টা টু 8টা, অর্থাৎ রাত 8টা পর্যন্ত আমার ডিউটি চলবে। এই 8টাতে 8টা 12 ঘন্টা পাচ্ছি আমি। 12 ঘন্টার ভিতরে আমার খাওয়া দাওয়া নাওয়া ইত্যাদি এভরিথিং, রাস্তার যত যাই ঝামেলা আছে সব পোহাইতে হয়। এবং এই গাড়িটা মহাজনের 1600 টাকা দিচ্ছে, 400 টাকা গ্যাস, 2000 টাকা। আমি একজন ব্যক্তি মানুষ, তো আমার তো ক্ষুধার যন্ত্রণা আছে, রাস্তায় একটা খরচ আছে, রাস্তায় চাঁদা বাদা মিলেয়া প্রায় 2200-2300 টাকা খরচ করে
আমি বাসার শেষে অনেক সময় দেখা গেছে 200, 400, 300 নিতে পারি, অনেক সময় এমনকি নিতেও পারি না। সিএনজি চালিত অটোরিকশার নৈরাজ্য চালক সবুজ তুলে ধরেন। তিনি বলেন, বিআরটি এর দুর্নীতির কারণেই অটোরিকশা চালকরা কখনোই মালিক হতে পারেননি। একটা সাধারণ একটা নাম্বার, একটা প্লেট নাম্বার, যেটা বলা হয় ডিজিটাল নাম্বার দিচ্ছে, একটা প্লেট নাম্বার, এই নাম্বারটায় যদি 30 লক্ষ টাকা, 26 লক্ষ, 27 লক্ষ টাকা নেয়, এটা গাড়ির দাম হলো 3,80,000 টাকা। এই সব মিলে 30 লক্ষ টাকা আমার মতন সাধারণ একজন মানুষের সম্ভব না। এই 30 লক্ষ টাকা থাকলে আমি আর এই ব্যবসা করতে আসতাম না, এই গাড়ি চালাইতে আসতাম না। অটোরিকশা চালকদের টিকে থাকাই কঠিন হয়ে যাচ্ছে, কারণ মালিককে প্রতিদিন জমা দিতে হয় 1200 থেকে 1600 টাকা পর্যন্ত। বর্তমান পরিস্থিতিতে যাত্রী কম থাকায় ভাড়াও কম পাচ্ছেন তারা। সারাদিনের খাটুনি, শব্দ, ধুলাবালি সব কিছু সামলে 12 থেকে 13 ঘন্টা পরিশ্রম করে 4 থেকে 500 টাকা নিয়ে ঘরে যাওয়া কঠিন। বাজার ভালো না ভাই, অবস্থা খুবই ভয়াবহ। যাত্রী খুব কম ভাই, এখন কম হলে কি করবো ভাই, এখন তো মারামারি করতে পারবো না, এখন কিছু করারও নাই, এখন যা করার গভর্নমেন্টই করবো, আমরা তো আর কিছু করতে পারবো না ভাই। কত দিন জমাই ওঠে না, ঠিক আছে, 1100-1200 টাকা জমা, 200-300 টাকার গ্যাস, আরো 200-300 টাকা খাওয়া খদ্য যায়, এমনি সামনে 1800 টাকা মারার পরে আমাদের হিসাব 1800 টাকাই তো তুলতে পারি না। চালকরা তুলে ধরেন, সিএনজি চালিত একটি অটোরিকশার দাম 3 থেকে 5 লাখ টাকার মধ্যে থাকার কথা, কিন্তু বর্তমানে রাজধানীতে একটি সিএনজি অটোরিকশার দাম 25 থেকে 35 লাখ টাকা পর্যন্ত, যা খুবই অবাস্তব ও অকল্পনীয়। এর পেছনের কারণও জানান চালকরা। এই গাড়িটার দাম যখন সরকার আনছে, কত টাকা আনছে, 1,80,000 টাকা, আর এই গাড়ির দাম বাড়তি আজকে 30 লাখ টাকা হয়েছে। এই টাকাটা কোথার থেকে আসে? আপনি পারবেন একটা এই কিন্তু 30 লাখ টাকা দিয়ে আমি পারবো? যার টাকা অবৈধ টাকা আছে পুরা নিচে তারাই পারবো। সিএনজি চালিত অটোরিকশা 2003 সালে সবশেষ আমদানি করে সরকার, এরপর কোনো অটোরিকশা কেনা হয়নি। অটোরিকশার নিবন্ধন নম্বর হাতবদল হচ্ছে 20 থেকে 25 লাখ টাকায়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সিএনজি চালিত অটোরিকশার সংখ্যা নির্ধারিত। গত 20 বছর ধরে নতুন কোনো অটোরিকশার অনুমোদন দেয়া হয়নি। এতে করে নির্দিষ্ট কিছু মালিকের কাছেই অটোরিকশার মালিকানা চলে গেছে। এ কারণে মালিকেরা চালকদের কাছ থেকে দৈনিক জমার অর্থ বেশি আদায় করছেন, আর চালকেরা পকেট কাটছেন যাত্রীদের। এখান থেকে মিরপুর ভাড়া আছে, রিয়েল ভাড়া যদি ধরি 250 টাকা, কিন্তু এখন আমার ভাড়া নিতে হয় 400 টাকা। কেননা আমার মহাজনরে 1600 টাকা দিতে হবে, আমার পার ডে 2500 টাকা খরচ আছে। এই খরচ বহন করে তারপর আমার বেতন করতে হবে। চাক্কা লিক হয়ে গেলে আমার সাথে দেব, গ্যাস নিতে দেবো, আমার মালিকের জমা দিতে দেবো 1200 টাকা। 1800 টাকার আগে ধান্দা করেন আগে, তাহলে আপনার গলা কাটবো না কার গলা কাটবো? আমার গলা কাটবো? আমাকে তো 1800 টাকা দিতে হবে, তারপর আমার পেট বাঁচতে হবে। অটোরিকশা নৈরাজ্যের দৌরাত্ম্য ঠেকাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। মালিকদের মধ্যেও রয়েছে কয়েকটি পক্ষ। অটোরিকশা ইদানিংকালে রাইড শেয়ারিংয়েও চলছে, এতে করে কিছুটা প্রতিযোগিতাও বাড়ছে। অটোরিকশার নির্ধারিত ভাড়া মানছে না কেউ। এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ না নিলেও বিভিন্ন ধরনের আইন ভঙ্গের কারণে মামলা দিচ্ছে ট্রাফিক পুলিশ। তবে অ্যাপের চেয়ে ভাড়ায় বেশি লাভ হয়। কেন সিএনজি চালিত অটোরিকশা নতুন করে আনা হচ্ছে না, তার জন্য মালিকপক্ষ দুষলেন আমদানিকারক ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিআরটিএ-কে। গাড়ি ছাড়ছে আপনার 12 সিরিয়াল, 13 সিরিয়াল, 14 সিরিয়ালের 3 সিরিয়ালের গাড়ি ছিল আপনার 10,000 করে গাড়ি দেওয়ার কথা ছিল, 3 সিরিয়ালে 30,000 গাড়ি দেওয়ার কথা ছিল, কিন্তু তারা গাড়ি দিছে 12 সিরিয়ালের দিছে 4,000 গাড়ি, 13 সিরিয়ালের দিছে 3,537টা গাড়ি, আর আপনার 14 সিরিয়ালের গাড়ি ছিল 4,300। এই বাকি গাড়িগুলো যেগুলো অপশনে থাকে সেগুলোর একটা সিন্ডিকেট করছে। এই সিন্ডিকেট করে পরে ধাপে ধাপে গাড়িগুলো ছাড়ছে 30,000 প্লাস করে, 30 লাখ প্লাস করে। এইভাবে এই সিন্ডিকেটগুলো চলতেছে। 14 নভেম্বর দুপুর মহাখালী বাস স্ট্যান্ডের পাশে একটি পেট্রোল পাম্পের সামনে দেখা যায় সিএনজি অটোরিকশার লম্বা লাইন।
কাছে যেতেই দেখা যায় সব চালকরা বসে আছেন, সারিতে দাঁড়িয়ে আছে অটোরিকশা। কারণ পেট্রোল পাম্পে গ্যাসের সংকট, তাই গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। কখন গ্যাস পাবে তা জানে না চালকরা, আর গ্যাস না নিয়ে রাস্তায় যাত্রী নিয়ে নামতেও পারছেন না তারা। অলস সময়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চিন্তা তাদের মাথায়। প্রাইভেট কারগুলো চালু হওয়ার পরে আমাকে একটু সমস্যা হয়ে গেছে, কারণ এরা এলপিতে গাড়ি চালায়, গ্যাস গাড়ি তেলে ছিল, এটা যদি করতো তাহলে আমাকে তো সুবিধা হইতো। এখন আবার পাম্পেরা যারা গ্যাস দেয় এরাও আবার ডুপ্লিকেটই করে, কেননা ওরা সিরিয়ালটা মেনটেন করা সিএনজি মনে করেন আউটে 20 টাকা ধান্দা করার জন্য বা 30 টাকা ধান্দা করার জন্য এটা এরা চক্রান্ত করে আর কি। মাঝে মাঝে আমাকে গ্যাসই দেয় না। অবস্থা বললে লাভ নাই, বলেন তো আর কি আমরা ঠিক মতো ভাড়া পাই না, গ্যাস পাই না, এই অবস্থা, এই সমস্যা। আরেক ধরনের সিএনজি অটোরিকশা রয়েছে যেগুলোর গায়ে লেখা থাকে প্রাইভেট। সেসব অটোরিকশার দাম তুলনামূলক কম। প্রাইভেট অটোরিকশার বাণিজ্যিক চলাফেরা বৈধ নয়, কিন্তু তারাও ঢাকায় ভাড়ায় যাত্রী টানে। আপনার এটা তো প্রাইভেট সিএনজি, আর ওই যে ভাড়ায় চালিত সিএনজির মধ্যে আপনাদের পার্থক্যটা কি? পার্থক্য হইল এটা তো প্রাইভেট ব্যক্তিগত মালিকানাধীন চলার কথা। এখন ড্রাইভারদের নামে 5000 গাড়ি দেওয়ার কথা ছিল লাইসেন্স অনুযায়ী, সেই গাড়িটা যেমনি হোক মেট্রো মালিকরা এটা আপনার নামতে দেয় নাই। ঠিকই বিআরটির লোক ঘুরে টুরে এই 5000 করে 7,500 গাড়ি ছেড়ে দিয়েছে। অটোরিকশা চুরি হয়ে যাওয়ায় এক বিড়ম্বনায় পড়েন চালকরা। চুরি হওয়া গাড়ি ফিরিয়ে আনতে লাখ টাকা গুনতে হয় মালিকদের। অনেক সময় গাড়ি ফেরত না দিয়ে ভাঙারি বানিয়ে বিক্রি করে দেয় চোরের চক্র। রুমাল হুঙ্গা দেয়, তারপরে কিছু খাই ভাই কুক খান, ভাই আপেলটাই কমলাটা দেওয়া বাইরে, ওই কমলাটা খাইতে গিয়ে মনে করেন যে আমার ক্ষতি করে। গ্যাং আছে, ওই গ্যাং হিসাবে কিছু খাওয়াইয়া অথবা চা খান, অমুক খান, সিগারেট খান, এই অবস্থা খাওয়াইয়া মানে নিয়ে যায়। এক্ষেত্রে মালিক চালকের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়ার চেষ্টা করে থাকে। হয়রানির শিকারও হন চালকেরা। চুরি হলে কি ধরনের বিপদে আপনারা পড়েন, মানে আপনাদের মালিকরা তখন কি ধরনের চাপ সৃষ্টি করে? একটু কয় আপনারা কেমনে কীভাবে যায়, কোথায় যান গাড়ি দিয়ে বা অমুক সমুক, এই আর কি বানানো। এটা লগে লগে তাদের কাছে এই জায়গা আপনার গাড়ি এখান থেকে আমরা এইভাবে নিয়ে গেছি নাটকেরা নেওয়ার পরে আপনার গাড়ি আপনি যদি নেন তো নিয়ে যান। ঢাকা মহানগরীতে দুই ধরনের অটোরিকশা দেখা যায়। একটি রং সবুজ, যাতে লেখা থাকে ভাড়ায় চালিত। সাধারণত এরা ভাড়ায় যাত্রী টানেন, মিটারে চলার কথা, যদিও তারা মিটারে চলেন না। আর ঢাকা দ নামে ছাই রঙের অটোরিকশার গায়ে লেখা থাকে প্রাইভেট। এগুলো শুধু ব্যক্তিগত কাজে ব্যবহৃত হওয়ার কথা। যেসব অটোরিকশা প্রাইভেট নামে নিবন্ধন নেয় তাদের রুট পারমিটের খরচ লাগে না, আর এই সুযোগটি নেয় অসাধু ব্যবসায়ী চক্র। রাজধানী সহ সারা দেশে 5000 প্রাইভেট অটোরিকশা রয়েছে। প্রতিটি অটোরিকশা 4 লাখ রুট পারমিটের টাকা ফাঁকি দিচ্ছে। এতে করে সরকার প্রায় 200 কোটি টাকা থেকে বঞ্চিত হচ্ছে। এবার একটু অন্য প্রসঙ্গে আসা যাক। রাজধানীর মূল সড়ক থেকে শুরু করে সব ধরনের ভিআইপি সড়কে বাড়ছে মেশিন চালিত রিকশা, আর হুহু করে কমে গেছে প্যাডেল চালিত রিকশার সংখ্যা। সক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি গতিতে চলছে সব ইঞ্জিন চালিত রিকশা। প্রায় ঘটছে দুর্ঘটনা। সিএনজি চালকেরা মনে করেন সরকার নতুন নতুন অটোরিকশা প্রতি বছর আমদানি করলে মহাসড়ক শুরু করে সব সড়কে এত ইঞ্জিন চালিত রিকশার আধিপত্য হতো না। ঢাকার অলিগলি মূল সড়কে সবাই এখন ইঞ্জিন চালিত রিকশা ব্যবহার করছে। এর ফলে অটোরিকশায় যাত্রী কমে যাচ্ছে, আর অটোরিকশাও পুরাতন হওয়ায় যাত্রীরা ব্যবহার করতেও চাচ্ছে না। ইঞ্জিন চালিত রিকশা সব ধরনের সড়কে চলাচলের সুযোগ বন্ধ করার চেষ্টা করেও সরকার ব্যর্থ হয়েছে। কয়েকবার আন্দোলনও করেছে ইঞ্জিন চালিত রিকশাওয়ালারা, জড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে। পরে আবার রাস্তায় চলার সুযোগ পায় ইঞ্জিন চালিত রিকশা। এসব রিকশা চালকরা কোনো নিয়মের তোয়াক্কাও করেন না। রাজধানীর সড়কগুলো ইঞ্জিন চালিত রিকশার দখলে। ঢাকার পর এবার যেতে চাই নারায়ণগঞ্জে। রাজধানীর সঙ্গে লাগোয়া এই জেলায় রয়েছে অটোরিকশার চলাচল। এখন গন্তব্য নারায়ণগঞ্জে।
ঢাকায় একটি সিএনজি বিক্রি হয় 30 থেকে 35 লাখ টাকা, আর নারায়ণগঞ্জে সেই সিএনজির দাম 3 থেকে 4 লাখ টাকা। কারণ নারায়ণগঞ্জের সিএনজি ঢাকায় ঢুকতে পারে না, আর ঢাকায় ঢুকতে গেলে পরিবর্তন করতে হবে সকল কাগজপত্র, নেম প্লেট, আর এ কারণেই দাম আকাশ পাতাল পার্থক্য। এই ঢাকা এবং নারায়ণগঞ্জের মধ্যে অল্প একটু পথের মধ্যে কি পরিমাণ দামে ব্যবধান এবং কি পরিমাণ সিন্ডিকেট রয়েছে সেই কেঁচো করার চেষ্টা করছে টিম এখন। নারায়ণগঞ্জ শহরে 40 বছর ধরে বেবি ট্যাক্সি থেকে শুরু করে টেম্পু চালিয়েছেন, এরপর 2 যুগ ধরে চালাচ্ছেন সিএনজি চালিত অটোরিকশা। এই অভিজ্ঞ চালক তুলে ধরেন অটোরিকশার অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কথা। পরিস্থিতি খুবই খারাপ, কারণ একই যাত্রী নেই এখন, আগে যেরকম যাত্রী ছিল এখন যাত্রী হয় না। তারপর স্ট্যান্ডে গাড়ি রাখতে দেয় না, গাড়ি দৌড়ায় দেয়। আগে গাড়িগুলো টাকা ঢুকতে পারতাম, এখন টাকা ঢোকা যায় না, মামলা করে। একটা মামলা 8,000 10,000 টাকা, যার কারণে এখানে পরিস্থিতি খুবই খারাপ। ড্রাইভাররা 400-500 টাকা নিতে খুব কষ্ট। মনে করেন একটা ড্রাইভার আসে, এই রাইতে 3টা 2টা 4টা 5টা বাজে আসে, রাইত পর্যন্তই তার 500-600 টাকা বেতন হয় না। খুব পরিস্থিতি ভয়াবহ খারাপ, এটা এই এলাকার পরিস্থিতি ভালো না। আমরা নারায়ণগঞ্জ জেলায় 15,000-এর মতো অটোরিকশা চলাচল করে, তবে এই জেলায় অটোরিকশার দাম রাজধানীর চেয়ে অনেক কম। 5 থেকে 6 লাখ টাকার মধ্যেই একটি সিএনজি চালিত রিকশা কেনা যায়। নারায়ণগঞ্জে কেমন আছে অটোরিকশা চালকরা আর কিভাবে চলছে তাদের ব্যবসা, মালিক আর চালকদের সুযোগ সুবিধার কথা জানান চালকেরা। সারাদিন কয়টা ট্রিপ দিতে পারেন? সিরিয়ালে আপনার 5টা। এক ট্রিপে কয় টাকা হয়? 300 টাকা। সারাদিন চালালে 300 টাকার গ্যাস লাগে, 100 টাকা রাস্তা চাঁদা আছে, আর 700 টাকা জমা, 1000 টাকা হইল আর কি। এরপর আর কি 400-500-600-700 টাকা পাওয়া যায়। 1000 টাকা গ্যাসে এই নিজের খরচ, মালিক জমা আছে 600 টাকা, তারপরে আমরা মনে করেন 2700 টাকা প্রতিদিন। 1920 হলে চাবি দিয়ে যাও। যারা রিক্সা, ভ্যান, যারা আমরা সিএনজি চালক, সরকারের কাছে আমাদের কোনো মূল্য নেই, প্রশাসনের কাছে কোনো আমাদের মূল্য নেই। নারায়ণগঞ্জের সিএনজি মহাসড়কে চলাচল করতে পারে না, তাদের সেই অনুমতি নেই। মহাসড়কে চলতে পারলে তাদের আরও আয় করা সহজ হতে বলে মনে করেন চালকেরা। অনেক টাকা দিয়ে লাইসেন্স করছি, এক। দ্বিতীয় কথা, গাড়ির সিএনজি গাড়ির কাগজ বিআরটিতে টাকা দিয়ে কাগজ করি, সরকারের সব কিছু আছে আমাদের। এরপরও আমরা হাইওয়ে রোডে উঠতে পারি না, অটো চলে ধুমায়া। অটো এখন সব জায়গায় এখন অটো। আমরা যদি একটু রঙে যাই আমাদেরকে ধরে মামলা দিয়ে দেয়, আর অটো যায়, অটোর কোনো ইয়ে নাই, রং সাইডেও কোনো কিছু নাই, অটো আমাদের শেষ করে দিয়েছে, কোনো ভাড়াই নেই। ঢাকা সিটির ভিতরে সিএনজিটা নিয়ন্ত্রণ নেন, মহাজনরা সোজা করে দেন, অটোগুলারে সোজা করে দেন, ঢাকা শহর সুন্দরভাবে না ঢুকে। তবে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে পারেন ঢাকার সিএনজি চালকেরা, অর্থাৎ মহাসড়কে চলতে পারেন তারা, নির্বিঘ্নে যাত্রী কিংবা মালামাল নিতে পারেন। তাদের সঙ্গে কথা বলতে চাই ঢাকা থেকে নারায়ণগঞ্জে, আবার নারায়ণগঞ্জ থেকে রাজধানীতে আসতে কেমন খরচ হয় তাদের, সে কথা বলছেন তারা। মহাখালী তেলে 400 টাকা, আবার আপনার ধানমন্ডি আইলে 350-400 টাকা, 300 টাকা, মানে জামজটের উপরে নির্ভর। রাস্তা খরচ আছে, খালি শুধু টোল ভাড়া 20 টাকা ব্রিজের। হ্যাঁ, এছাড়া নেই। এছাড়া আছে বলতে মহাখালী যে টার্মিনাল সিন্ডিকেট আছে, ওই নিয়ম এখন 10 টাকা করে লয়। কোনো জায়গায় টাকা দেওয়া না, খালি একমাত্র মহাখালী বাস স্ট্যান্ডে সিটি কর্পোরেশনাল 10 টাকা নেয়, আর 2,500 সিটি কর্পোরেশনাল 20 টাকা। গাবতলি আমি যাই না, গাবতলি কই না, এগুলো 10 টাকা নেয়। সব চাঁদাবাজের কাছে জিম্মি আমরা, পুলিশ চান্তা আমার মুসির কাছে ইজারা দেওয়া। মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশার চালকেরা ভয়ে থাকেন মামলার, পুলিশ ধরলেই 2 থেকে 2,500 টাকার মামলা ঠুকে দেয়। একটা রুগী লয়ে যদি 4 জন লোক আসে, আমরা নিতে পারি না, কেন নিতেই না? সামনে লোক 2,000 টাকার মামলা দেয়, ওই টিপ আমাকে থুয়ে দিতে হবে, লাস্টে হেরা অন্য ব্যবস্থা করে দেয়। আল্লাহ সেটা ভরসা নেই ভাই, এই আল্লাহর রাস্তায় বাড়াইছি, জমা ভাইলে দিমু, নাহলে বাসায় যাবো, আর কি দাবি কিচ্ছু করার নাই। নারায়ণগঞ্জে অটোরিকশা চলতে সড়কে দিতে হয় চাঁদা, কয়েকটি স্পটে গুনতে হয় চাঁদার টাকা। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাওয়া আসা করলে গুনতে হয় দ্বিগুণ চাঁদা। লাইন খরচ হলে এখন সীমিত, এখন হলে যে খরচ নেন
আগের চেয়ে কম, মানে এখন হইলে সারাদিনে 20 টাকা এই পাত, আবার হইলে আপনার চাষার হইলে 20 টাকা, তারপর আপনার মন্ডল পালানে 30 টাকা, মানে এই জায়গাটার মধ্যে মানে বেশি। তারপর মুক্তাপুর যাবেন দিবেন 50 টাকা, টুল ভাড়া দিবেন 30 টাকা, মানে তা না চাষার পরে খরচ অতিরিক্ত, মানে এই খরচ দিয়া কুলা পছন্দ না, ওদিকে যত যাবেন তত খরচ বাড়বে। অটোরিকশা মালিকদের অভিযোগ, ইঞ্জিন চালিত রিকশার কারণেই ভাড়া কমে যাচ্ছে। ব্যবসায় ধস নেমেছে, বিআরটিএ নতুন করে নিবন্ধন দিচ্ছে না বহু বছর ধরে। এই রিক্সাগুলোর বন্ধের ব্যাপারে আপনারা কি কোনো পদক্ষেপ নেওয়ার জন্য কাউকে অনুরোধ করছেন, সরকারকে বা পুলিশকে? আমাদের মালিক সমিতি তো চেষ্টা করতেছে, কিন্তু গভর্নমেন্টের সাথে বসছিল কয়েকবার, গভর্নমেন্ট এটা পারতেছে। আনোয়ার ভাই, আর একটা বিষয় জানতে চাই, আপনাদের এই যে রেজিস্ট্রেশন দেয়া ঢাকা বন্ধ রাখছে, তাতে কি আপনারা কোনো ক্ষতির মুখে পড়ছেন? 2006 থেকে এটা বন্ধ। তাতে করে কি আপনাদের এই সিএনজি গুলোর দাম বেশি বেড়ে যাচ্ছে, এতে আপনারা ব্যবসায়িকভাবে কি ক্ষতির মুখে পড়ছেন? এটা আসলে ওরকম সমস্যা হচ্ছে না, কারণ বেশি হলে তো আপনার রাস্তাঘাটে যানজট হয়, এই জন্য গভর্নমেন্টের রাখতে হবে। রাস্তাতে গিয়ে দেখেন ক্যাপিটাল রিক্সা, ওরা গভর্নমেন্টের ট্যাক্স দেয় না, কিছু দেয় না, অথচ আমরা গভর্নমেন্টের ট্যাক্স দিয়ে সব কিছু দিয়ে আমরা রাস্তাতে, মানে আমাদের জন্য কষ্ট, ওদের কোনো কষ্ট নেই। সিএনজি আমদানি হচ্ছে, বাট ঢাকা মেট্রোতে কোনো নাম্বার নেই। আচ্ছা আচ্ছা, এইখানে ঢাকার বাইরের নাম্বার আছে, ঢাকার বাইরে যতগুলা মেট্রো আছে, জেলা আছে, সবগুলোতে নাম্বার হচ্ছে, কিন্তু ঢাকা মেট্রোতে কোনো নাম্বার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঢাকার সিএনজি চালিত অটোরিকশা বিক্রির শোরুমে গিয়ে বর্তমান বাজার পরিস্থিতি বোঝা যায়। দুটি অটোরিকশা প্রস্তুত করে রাখা হয়েছে। বাজাজ কোম্পানির দুটি সিএনজি চালিত অটোরিকশা এখানে পুরোপুরি প্রস্তুত করে রাখা হয়েছে। এই অটোরিকশা দুটি এখন বিক্রির জন্যই মূলত এখানে রাখা হয়েছে। এই সিএনজি চালিত অটোরিকশা এখন সড়কে নামানোর জন্য দরকার রেজিস্ট্রেশন, তবে এই মুহূর্তে ঢাকায় কোনো রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না, যার কারণে এই সিএনজি চালিত অটোরিকশা ঢাকায় থাকবে না। এই অটোরিকশাটি বিক্রি করা হবে জেলা শহরের জন্য, এবং জেলা শহরে এর একটি অটোরিকশা কাগজপত্র করার জন্য প্রায় 15,000 টাকা খরচ পড়বে। আর ঢাকায় যে এই অটোরিকশাটির দাম 25 থেকে 30 লাখ টাকা হয়ে যায়, কারণ ঢাকায় যেহেতু রেজিস্ট্রেশন দেয়া বন্ধ রয়েছে, এই পুরনো রেজিস্ট্রেশন নম্বরের প্লেটটি যদি এটি লাগাতে হয় তাহলে এর দাম পড়ে যাবে 20 থেকে 25 লাখ টাকা অথবা 30 লাখ টাকা পর্যন্ত। আর এখানেই হচ্ছে এই ঢাকার অটোরিকশার এই রেজিস্ট্রেশনের কারসাজি, আর এ কারণে ঢাকার একটি সিএনজির দাম পড়ছে 30 থেকে 35 লাখ টাকা। ঢাকায় নিবন্ধন না দেয় সিএনজি তৈরি করা হচ্ছে জেলা শহরের জন্য। জেলা শহরে একটি অটোরিকশা বিক্রি হবে 6 লাখ টাকায়, এরপর নিতে হবে নিবন্ধন। ঢাকায় নিবন্ধন বন্ধ থাকায় নতুন করে ঢাকায় অটোরিকশা নামছে না, কারণ একটি নিবন্ধন হাতবদল করতে খরচ হচ্ছে 25 লাখ টাকা। এ কারণেই ঢাকায় অটোরিকশার দাম পড়ে যাচ্ছে 35 লাখ টাকা। বর্তমান পরিস্থিতিতে সব কিছুর দাম বেশি, এই জন্য গাড়ির দামও বেশি, এই জন্য সেলটা একটু কম হচ্ছে আগের তুলনায়। ঢাকার ভিতরে তো রেজিস্ট্রেশন নেই, ঢাকার আউটসাইড যেগুলো ওইখানে এখন রেজিস্ট্রেশন নাই, আপাতত বন্ধ আছে। এই জন্য রেজিস্ট্রেশন ছাড়া এগুলো চলে, যেগুলো হচ্ছে মফস্বল গ্রাম অঞ্চলে। ঢাকা মহানগরীতে অটোরিকশা ব্যবসার সঙ্গে পুলিশও জড়িত রয়েছে। অবৈধ অটোরিকশার সংখ্যা পুলিশের হাত ধরেই বেড়েছে। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির হিসেব মতে রাজধানীতে প্রায় 13,000 ভাড়ায় চালিত আর 6,000 প্রাইভেট অটোরিকশা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় 6,000 প্রাইভেট অটোরিকশার 90% চলছে বাণিজ্যিকভাবে। বছরে ঢাকায় সিএনজি অটোরিকশায় 394 কোটি 20 লাখ টাকার ব্যবসায়িক লেনদেন হচ্ছে, যার বড় একটি অর্থই আসে অবৈধভাবে। অটোরিকশার পর এবার তুলে ধরছি গণপরিবহন বাসের অবস্থা। কিভাবে পুরাতন বাস কিংবা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া বাস মেরামত করে যাত্রী সেবার জন্য প্রস্তুত করা হচ্ছে। এ বিষয়ে জানতে আমাদের গন্তব্য সাভারের আমিনবাজারে। মূল সড়কের পাশেই বাস মেরামত ও নতুন করে বাস প্রস্তুত করার গ্যারেজ। একটি গ্যারেজে গিয়ে কথা হয় তাদের সঙ্গে। গ্যারেজের মালিক জানান কিভাবে একটি গাড়ির কাঠামো প্রস্তুত করেন তারা। একটি বাস প্রস্তুত করতে 2 মাসের মতো সময় লাগে। মিস্ত্রির কাছে জানতে চাওয়া একটি বাস প্রস্তুত করতে কেমন খরচ পড়ে। একটা নতুন গাড়ি বানাইতে হলে সময়ের ব্যাপারটা প্রথম আগে,
সময়ের ব্যাপারটা লাগে হলো 1.5 মাস, চেসিস সহ কমপ্লিট, বডি সহ কমপ্লিটে 55 থেকে 60 খরচা হয়, মানে 60 লক্ষ টাকা। এই পুরো বাসটি খুলে ফেলা হয়েছে, বাসটিকে নতুন করে প্রস্তুত করা হচ্ছে। এটির কাজ শেষ করতে প্রায় সময় লাগবে 1.5 থেকে 2 মাস। এর মধ্যে এই পুরো বাসটি আবার চলাচলের জন্য পুনরায় প্রস্তুত করা হবে। তবে এই বাসের নাম যদি কেউ পরিবর্তন করতে চায়, বাসটিকে নতুন করে অন্য কোনো ব্র্যান্ডে রাস্তায় নামাতে চায়, তাহলে সেটি বিআরটিএ থেকে অনুমতি নিতে হবে। তবে যারা এই কাজগুলো করে থাকেন তারা তাদের মালিকের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের রং এবং এই ডিজাইন করে এই বাসটি রাস্তায় নামানোর উপযোগী করতে পারেন। আরেকটু দূরে আরও একটি গ্যারেজে ঢুকতে দেখা যায় মিস্ত্রিরা ব্যস্ত বাস প্রস্তুত করার জন্য। কারো দিকে তাকানোর সময় নেই তাদের। বাস দুর্ঘটনার শিকার হয়ে সামনের অংশ ভেঙে গেছে, সেটার মেরামতের কাজে ব্যস্ত মিস্ত্রিরা। বাসের ফিটনেস পরিবর্তন করে, রং পরিবর্তন করে নতুন করে সড়কে নামালে কি কি করতে হয় সে বিষয়ে বলছেন তারা। তো আমরা চেসিস আসার পরে শুধু বডিটা তৈরি করে কমপ্লিট করে আমরা রোডের ছাইরা দেওয়ার ব্যবস্থা করি, জানি যাত্রী ফ্রিভাবে যাইতে পারে, এই ধরনের ব্যবস্থা করি। নামটা চেঞ্জ করতে, নতুন নামে দিব, সেটার ক্ষেত্রে বিআইটি থেকে এটা অনুমতি নিয়ে এটা বিআইটি থেকে কমপ্লিট করতে হয়। তবে বর্তমান পরিস্থিতিতে বাস তৈরি করা কিংবা রং করে ঝকঝকে করার কাজ খুবই কম। একটা গাড়ি যদি পুরোপুরি ছিলে রং করতে যায় তাও 1,10,000, 1,20,000, সেটা ডিপেন্ড করে কী ধরনের রং নিচ্ছে তার উপরে আর কি। আর যদি নর্মাল যে স্টার চাপ ধরেন একটু ঘষা টসা খাইছে ওগুলো, সেটা কতটুকু কাজ হচ্ছে তার উপরে 20,000ও আছে, 30,000, 50,000 এরকম খরচ যায়। এবার যেতে চাই চট্টগ্রাম মহানগরে। বাণিজ্যিক শহরে অটোরিকশা সহ পরিবহন পরিস্থিতি সহকর্মী সোয়েব রহমানের তথ্যচিত্রে বিস্তারিত তুলে ধরা হচ্ছে। দেশের দ্বিতীয় ব্যস্ততম নগরী চট্টগ্রাম। শহরের মোট জনসংখ্যার সঠিক তথ্য নিয়ে এক এক সংস্থার আছে এক এক পরিসংখ্যান। তবে ধারণা করা হয় প্রায় 60 লাখ মানুষ বসবাস করে এই শহরে। ব্যবসা বাণিজ্য আর কর্মের তাগিদে প্রতিদিন যারা সড়কে বের হচ্ছেন তাদের বেশিরভাগই ব্যবহার করেন গণপরিবহন। শহরে গণপরিবহনের অন্যতম সিএনজি চালিত অটোরিকশা। বিআরটিএর তথ্যমতে চট্টগ্রাম নগরে নিবন্ধিত সিএনজি অটোরিকশার সংখ্যা 13,000। সবশেষ 2001 সালে শহরে নতুন সিএনজি অটোরিকশার নিবন্ধন দেয়া হয়। কিন্তু 24 বছর আগের সেই 13,000 সিএনজি কি করে এত বিপুল মানুষের চাহিদা মেটাচ্ছে, বাস্তবতা কি বলছে? অনুসন্ধানে নেমে আমরা জানতে পারি এ শহরে সিএনজি অটোরিকশার সংখ্যা নিবন্ধিত সংখ্যার প্রায় দ্বিগুণ। তাহলে নিবন্ধনের বাইরে বাকি সিএনজি অটোরিকশা কোনগুলো? পথে নেমে 2 ধরনের নম্বর প্লেট চোখে পড়ল। একটি চট্টগ্রাম থেকে শুরু হয়, অপরটি চট্ট মেট্রো। চট্টগ্রাম দিয়ে শুরু নম্বর প্লেট যুক্ত সিএনজিগুলোর আবার কোনোটির রং ভিন্ন, কোনোটির খয়েরি, কোনোটি রৌপ্য বর্ণের। নিয়ম অনুযায়ী এসব সিএনজি অটোরিকশার মেট্রো এলাকার চলার বৈধতা নেই। তাহলে চলছে কিভাবে? সিএনজি অটোরিকশা চালকরা জানালেন, মূলত পুলিশকে মাসিক ভিত্তিতে মাসোহারা দিয়ে চলে সব সিএনজি অটোরিকশা। এক্ষেত্রে সাংবাদিক ও রাজনৈতিক প্রভাবশালীদের নামও উঠে আসে। এটা ফেভারিট গাড়ি, ফেভারিট গাড়ি না, আমি ভাড়া মারি নি। এই যে আমাদেরকে জিজ্ঞেস করলেন যে কোথায় যাবেন, না ওই মালিকেরও নামা দিয়ে আসছি, তো যদি 20-50 টিকিট ভাড়া পাই সেজন্য। নগর জুড়ে এসব অটোরিকশা চলাচল করে। তেমনই এক সিএনজি অটোরিকশার পিছনেই আমরা, যেটি নিবন্ধন জেলার জন্য। আমাদের জানতে হবে কিভাবে মেট্রো এলাকায় চলে এসব অটোরিকশা। চট্টগ্রাম রেল স্টেশন গিয়ে থামে অটোরিকশাটি। এ সময় আরও কয়েকটি একই ধরনের অটোরিকশা এসে থামে সেখানে। কথা হয় তাদের সাথে, জানতে চাই কিভাবে চলছে মেট্রো এলাকায়। আপনার এটা তো গ্রাম গাড়ি, গ্রাম গাড়ি তো মেট্রোতে ঢোকা নিষেধ, আপনি আবার এই গ্রিল লাগাই আপনি মেট্রোতে গাড়ি চালাচ্ছেন, এটা কিভাবে চালাচ্ছেন? ওটা আমরা ফাঁকে ফুঁকে চালাই আর কি, মেন রোডে যাই না আর কি। এটা তো মেন রোড, সিটির ভেতরে একদম আমরা সিবা চাওয়া দিয়ে চালাই আর কি। তো এটা আপনার পুলিশ ধরে না? পুলিশ ধরলে টু করে দেয় আর কি, আর কি করবো। আমি তো শুনছি যে আপনি পুলিশের সাথে ডিল করেই চালান। না না, ওইরকম কিছু না। কিভাবে চালাচ্ছেন? ধরেন যে এটা তো নিষেধ, আপনার তো পুলিশের চোখে পড়ার কথা ছিল। এটা একজন পুলিশ কর্মকর্তার গাড়ি।
পুলিশ কর্মকর্তার গাড়ি? এটা কি ওনার নিজের মালিকানাধীন নাকি উনি আপনাকে এটা? না, উনি নিজের মালিকানা। কি নাম ওনার? অনুসন্ধানে জানা যায় চাহিদার তুলনায় কম থাকায় জেলার অটোরিকশাগুলো মেট্রোতে চলাচল করে। অবৈধভাবে এসব অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে সিএমপি ট্রাফিক বিভাগ। চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের জনগণ এবং রাষ্ট্রের বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন, বিভিন্ন দিক থেকে আমাদের কাছে তদবির আসে, এটা একটা চাপ। সেই তদবিরটা আমাদেরকে মানে প্রফেশনালি ডিল করতে হয় যে কার গাড়ি আমরা কতটুকু ছাড় দিতে পারবো, কখন ছাড় দিতে পারবো। কারণ আমার কাছে তো একটি অফিস অর্ডার আছে, আমরা কতদিন এই জিনিসটা আমার আটকে রাখার কথা, আমাকে সেটাও মেনটেন করতে হয়। সেক্ষেত্রে আমার প্রফেশনালিজম এটাই যে বৈধ গাড়ি যেগুলো আছে সে অগ্রাধিকার পাবে, এই নগরীতে সে প্রিভিলেজ নিয়ে সে চলাচল করবে, কারণ সে সরকারের ট্যাক্স দিচ্ছে। আর যারা অবৈধ গাড়ি তিনি চট্টগ্রাম জেলা বা যে কোনো জেলা শহরে ওইদিকে থাকুক, আমার মেট্রোতে যাতে না আসে। মেট্রোতে যদি আসে আইন অনুযায়ী সে ধরা পড়বে। চালকরা জানান এই যানবাহনের চাহিদা দিনকে দিন বাড়ছে, কিন্তু নতুন নিবন্ধন বন্ধ 2 যুগ ধরে। ফলে পুরনো মালিকরাই হাত বদল করতেই দাম নেন নিজেরাই ইচ্ছে মতো। আবার এত পুঁজিতে কেনা গাড়ি, তাই মালিকরা দৈনিক জমা টাকাও আদায় করেন সরকারের নির্ধারণ করে টাকার চেয়ে কয়েক গুণ বেশি। সরকার দৈনিক জমা টাকার পরিমাণ 900 টাকা নির্ধারণ করে দিলেও আদায় হয় 1100 থেকে 1600 টাকা পর্যন্ত। আর সে বাড়তি টাকার ভার এসে পড়ে শেষমেশ যাত্রীদের ঘাড়ে। আমার কাছ থেকে আপনি একটা কাগজ কিনে ফেলছেন, আমি তো গাড়ি কিনতে পারতেছি না, আমার গাড়িটা ভেঙে ফেলছে। আর আমি যদি গাড়ি কিনি তাহলে নাম্বার নিতে পারবো না, অনেক টাকা। এই জন্য আপনার কাছে টাকা আছে, আপনি আমার কাছ থেকে 8 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছেন, নাম্বারটা কিনছেন। এই নাম্বারটা কেনার পরে আপনি আবার শোরুম থেকে যাই একটা গাড়ি কিনছেন 6 লাখ টাকা দিয়ে, 5.5 লাখ টাকা দিয়ে। এইভাবে দামটা কি 20 লাখ, 22 লাখ, 15 লাখ এইভাবে উঠে গেছে আর কি দাম। 1100 টাকা মালিক ইনকাম নিচ্ছে। এই যে ইনকাম নেওয়ার পিছনে আপনি আধা বেলা চালাইলেও পুরো ইনকাম নিচ্ছে। যদি সন্ধ্যায় 4টা বাজেও বের করেন তাও পুরো বেলা ইনকাম নিচ্ছে। তাহলে একটা ড্রাইভার যদি পুরো দিন গাড়ি চালাই যদি মালিককে 1000 টাকা ইনকাম দিতে হয়, তো সেই দিনে 4টা 3টায় বের করে ইনকাম কীভাবে দেবে? আগে যে আমাদের মনে করেন ইনকাম ছিল আগের হারে, এখন ওই তুলনায় এখন হিসাবে আমাদের ইনকাম নাই, চলতে এখন কষ্ট হয়ে যায়। ইন্দি মালিকে জ্বালায়, ইন্দি গ্যারেজে গেলে গ্যারেজ মালিকে জ্বালায়। হাত বদলে কিভাবে বাড়ে সিএনজির দাম, কেনই বা নিবন্ধন নেই শহরে? মালিকদের বাড়তি টাকা আদায় কিংবা যাত্রীদের ভাড়া এসব দেখভাল করার দায়িত্ব বিআরটি এর। তাই জবাব খুঁজতে আমাদের পরবর্তী গন্তব্য বিআরটি এর চট্টগ্রাম কার্যালয়। নগরী নতুনপাড়া এলাকায় অবস্থিত অফিসের উপপরিচালক সানাউল হকের সাথে কথা বলতে চাই আমরা, কিন্তু ক্যামেরা দেখেই অপ্রস্তুত তিনি। ক্যামেরার সামনে কথা বলতে অপারগতার কথা জানিয়ে ক্যামেরা বাহিরে রাখার কথা বলেন তিনি। আমার ইসের বাইরে, মুখপাত্রের বাইরে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় কোনো মন্তব্য বা বক্তব্য দেওয়া নিষেধ। নতুন নিবন্ধন না দেয়াতেই কি দাম বেড়েছে এতটা? সেটি জানতে আমাদের পরবর্তী গন্তব্য নগরীর বাদুরতলা এলাকায়। সেখানে বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা শোরুম রয়েছে। প্রতিটি শোরুমেই নতুন সিএনজি অটোরিকশার বডি দেখা মিলল। কথা হয় দেশের বাজাজ অটো সিএনজি রিকশার অথরাইজড পার্টনার রানার্স মোটরসের এক প্রতিনিধির সাথে। গাড়ির দাম 20 লক্ষ টাকা যেটা বলা হয় সেটা হচ্ছে পুরাতন গাড়ি। চট্টগ্রাম মেট্রোর ক্ষেত্রে গাড়ি কিন্তু আমাদের 2 ধরনের রেজিস্ট্রেশন হয়, একটা গ্রাম রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে মেট্রো রেজিস্ট্রেশন। মেট্রো রেজিস্ট্রেশনটা দীর্ঘদিন যাবৎ সরকারিভাবে এটা অফিস থেকে বন্ধ আছে চট্টগ্রাম সিটির মধ্যে, এবং গ্রাম রেজিস্ট্রেশনটা খোলা আছে। তো গাড়ির চেসিস প্রাইস হচ্ছে আপনার 6,50,000 টাকা। আপনি গাড়িটা আমার থেকে কিনে নিয়ে এখন যদি আপনি গ্রাম রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন কস্টিংটা হচ্ছে 30,000 টাকা লাগে, ওটা দিয়ে আপনি গ্রাম রেজিস্ট্রেশন নিতে পারবেন। আপনি যদি চান এটাকে মেট্রো রেজিস্ট্রেশন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না, কারণ ওইটা সরকারিভাবে বন্ধ আছে রেজিস্ট্রেশনটা। যদি কেউ মেট্রো গাড়ির মালিক হতে চায় সে অবশ্যই তাকে পুরাতন গাড়ি কিনতে হবে, সে নতুন গাড়ি কেনার কোনো সুযোগ নাই। একটা সুযোগ ছিল, সেটা হচ্ছে যখন রিপ্লেসমেন্টের একটা ইস্যু গেছিলো তখন হচ্ছে কেউ পুরাতন গাড়ি থাকলে ওইটা রিপ্লেস করে সে একটা নতুন গাড়ি নিতে পারছে, তার ক্ষেত্রেও কিন্তু সেম একটা কস্টিং পড়ছে। এখন সে নতুন গাড়িটা নিয়ে সে বিক্রি করতেছে এখন 18 লাখ টাকা, 20 লক্ষ টাকা, 17 লাখ টাকা গাড়ির মডেল অনুযায়ী।
মাঠের চিত্র বলছে অপর্যাপ্ত অটোরিকশার কারণে মালিক সিন্ডিকেটের কাছে অনেকটাই জিম্মি হয়ে আসছে এই ব্যবসা। আর এ সুযোগে বিকল্প বাহন হিসাবে সড়কে জায়গা করে নিয়েছে দ্রুতগতির ব্যাটারি চালিত অটোরিকশা। সিএনজি চালিত অটোরিকশা সহ সড়কের গণপরিবহনের শৃঙ্খলা রক্ষা ও নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বিআরটিএ। তারা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে গণপরিবহন সেবা নষ্ট করে ফেলেছে বলে মনে করেন বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক। ঢাকায় এখন যে সিএনজি নৈরাজ্য অনেক দিন ধরেই চলছিল, মালিকরা শোষণ করে চালককে, চালকরা শোষণ করে যাত্রীদেরকে, তারপরে মিটারে সে যায় না, এক রেজিস্ট্রেশনে হয়তো 4-5টা চালাচ্ছে। তার উপরে আবার বিআরটিএ নিজে নৈরাজ্য তৈরি করেছে। সিএনজি একটা কমার্শিয়াল ভেহিকেল, এইটার আওতায় অনেকে কালার চেঞ্জ করে প্রাইভেট সিএনজি বের করছে যে স্কুলে বাচ্চা কাচ্চা নিব, এরাও কিন্তু সেবায় নেমে গেছে। তাহলে একটা বৈপরীত্য চলে আসলো, রুট পারমিটের কমার্শিয়াল রেটটা দিচ্ছে না একজন, সে আওতায় ঢুকে সে যাত্রী কিন্তু পরিবহন করছে নির্দ্বিধায়। এগুলি বিআরটিএর চোখের সামনেই চলছে। তাহলে বোঝা যায় অভিভাবকের ক্যাপাসিটি নাই এবং সে দায়বদ্ধও না সোসাইটির কাছে, জনগণ নিপীড়িত হচ্ছে। সমাজের অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার তুলে ধরতে আপনাদের পাশে আছে টিম এখন।